সুপ্রিয় দর্শক, সম্পাদকীয়তে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুর্শিদুল ইসলাম। আজ ঐতিহাসিক ৭ই মার্চ। আমাদের আজকের সম্পাদকীয় বিষয় সেই বজ্রকণ্ঠ। আর আমাদের সাথে এ বিষয়ে আলোচনার জন্য উপস্থিত রয়েছেন আম উবায়দুল মুক্তাদির চৌধুরী এমপি, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ। রয়েছেন সুলতানা কামাল, মানবাধিকার কর্মী, এবং মুফিদুল হক, ট্রাস্টি, মুক্তিযুদ্ধ জাদুঘর। আমরা আলোচনা শুরু করব। আসলে আমরা জানি যে 1971 সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই ভাষণটি দিয়েছিলেন, যেই ভাষণে বাঙালি জাতি স্বাধীনতার জন্য ঐক্যবদ্ধ হয়েছিল, উজ্জীবিত হয়েছিল এবং স্বাধীনতায় যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। নানা কারণে এই ভাষণটি ঐতিহাসিক। আমরা জানি 17 মিনিটের একটি ভাষণ কিভাবে একটি পুরো জাতিকে পথ দেখাতে পারে, সেটি এই ভাষণের প্রতিটি লাইন বিশ্লেষণ করলে এটা বোঝা যায়। এবং পরবর্তীকালে এই ভাষণটি ইউনেস্কো কর্তৃক স্বীকৃতি পেয়েছে বিশ্ব ঐতিহ্য হিসেবে। তো আমরা আজকে এই ভাষণটির পটভূমি, এর গুরুত্ব এবং ইউনেস্কো কর্তৃক স্বীকৃতি পাওয়া এই বিষয় নিয়ে একটু আলোচনা করব। তা আমি প্রথমেই উবায়দুল মুক্তাদির চৌধুরী, আপনার কাছে একটু যদি আপনি যদি শুরু করেন, এই ভাষণটির পটভূমি, কী পরিপ্রেক্ষিতে তিনি এই ভাষণটি দিলেন। ধন্যবাদ মুর্শিদুল ইসলাম, আপনাকে এবং সময় টিভি এবং যারা আমাদেরকে দেখছেন এবং শুনছেন তাদের সকলকে মার্চের শুভেচ্ছা জানাচ্ছি, স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি অগ্রিম। এমনিতেই মার্চ মাস একটি গুরুত্বপূর্ণ মাস বাঙালির জীবনে। 7ই মার্চ তার মধ্যে একটি অনন্য সাধারণ ঘটনাবলীর দাবি রাখে। সেদিন অন্যান্যদের মতো লাখো মানুষের মতো প্রায় 10 লক্ষ মানুষ সমবেত হয়েছিল সেদিন। আমিও সেদিন মঞ্চের কাছাকাছি বসার একটি সুযোগ পেয়েছিলাম। সূর্যসেন হল থেকে স্লোগান দিয়ে দল নিয়ে আমরা সেদিন গিয়েছিলাম বঙ্গবন্ধু কি বলেন সেটা শোনার জন্য। এক্সপেকটেশন তো অনেক কিছুই ছিল আমাদের। আমি বলবো বঙ্গবন্ধু আমাদের 99.9% এক্সপেকটেশন ফুলফিল করেছিলেন। আর যে 1% আমরা বাদ দিলাম, সেটা না করাই বোধহয় মঙ্গলজনক ছিল এবং সেটাই তিনি করেছিলেন। সরাসরি ইউনিল্যাটারাল ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স, ইউডিআই যেটাকে বলি, সেটা উনি করেন নাই, সরাসরি বলেন নাই, কিন্তু বলার কিছু বাকি রাখেননি, সবটাই বলেছেন। এবং সেদিন যারা ওই মাঠে ছিল সকলেই জানেন তিনি কি বলেছিলেন। তার ভাষণের গুরুত্ব এখানে যে এই ভাষণের মধ্য দিয়ে আমি ব্যক্তিগতভাবে মনে করি, যদি ওনারা বললে সবচেয়ে সুবিধা হতো, কারণ ওনারা অনেক প্রাজ্ঞজন, অনেক পড়াশোনা জানা লোক। আমি তো হয় মাঠের লোক, রাজনীতির লোক, চুঙ্গাফুয়াই, তো আমি খুব ভালো করে বলতে পারবো না। দুটি ঘটনা আমার ধারণায় বড় ধরনের দুটি ঘটনা ঘটেছিল। একটি হলো যে বিশ্ব মানচিত্র সেদিনের বক্তৃতার পরে এটার পরিবর্তন করা দরকার পড়েছিল। কারণ একটি নতুন দেশের অভ্যুদয় হওয়া মানেই হলো বিশ্বের যেটা বিদ্যমান যে মানচিত্র আছে সেখানে পরিবর্তন আনা। আরেকটি হলো যে বাঙালি একটি জাতিসত্তার রূপে অবস্থান করছিল, তাকে একটি জাতিরাষ্ট্র উপহার দেওয়া, এটার ঘোষণাও সেদিন এসেছিল। এবং এই দুইটা কারণেই এটা যে আজকে বিশ্ব ঐতিহ্যের দলিল হিসাবে ইউনেস্কো সংরক্ষণ করেছে বলে আমার ধারণা। অনেক প্রাজ্ঞজনেরা অনেক বিশ্লেষণ করবেন, কিন্তু আমি এই দুইটাকে খুবই গুরুত্ব দিয়ে থাকি। এবং সেদিন বঙ্গবন্ধু শুধু যে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এই কথাই বলেছিলেন তা না। এই জায়গাটায় পৌঁছতে আমাদেরকে কি কি করতে হয়েছে, কিভাবে পাকিস্তানের অত্যাচার, নিপীড়ন, শোষণ, শাসন ছিল 25 বছরের, মাত্র 17 মিনিটের ভাষণ, আপনিও বলেছেন, এবং এটি হলো ঐতিহাসিক সত্য। এখানে কিন্তু তিনি তুলে ধরেছিলেন
শুধু তাই না, উনি আমাদের আন্দোলন সংগ্রামের কথাও তুলে ধরেছেন, আমরা কিভাবে বঞ্চিত হয়েছি সেটাও তুলে ধরেছেন, এবং আমরা এখন কি করছি সেটাও উনি বলেছিলেন। আমরা অসহযোগ আন্দোলনে ছিলাম, আমরা হরতালের মধ্যে ছিলাম, ওই দিন থেকে আমরা অসহযোগ আন্দোলনে গেলাম। বঙ্গবন্ধু সেই অসহযোগ আন্দোলনের রূপরেখা দিলেন, এবং এরপরে নেক্সট স্টেপটাই কি হওয়া উচিত, যদি আক্রমণ হয়, যদি একটাও গুলি চলে তোমাদের উপর কাছে, বঙ্গবন্ধু কিন্তু প্রথম বলছিলেন তোমাদের উপর আমার নির্দেশ রইল, এরকম একটা কথা বলতে হয়তো চেয়েছিলেন, যে জন্য তিনি উপর কাছে শব্দটা ব্যবহার করেন, তোমাদের উপর কাছে আমার অনুরোধ রইল, চেঞ্জ করে ফেললেন, কাছে দিয়ে অনুরোধ করে। এইটা দিয়ে উনি বললেন যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। উনি কাকে মোকাবেলা করতে হবে সেটাও বলে দিয়েছেন, এবং কি দিয়ে মোকাবেলা করতে হবে সেটাও জানেন, কারণ উনি জানেন যে ওনার জনগণের কাছে ট্যাঙ্ক নাই, ওনার জনগণের কাছে রকেট লঞ্চন নাই, ওনার জনগণের কাছে বন্দুক নাই, রাইফেল নাই, তাহলে কি দিয়ে মোকাবেলা করবে? যার যা কিছু আছে, যার লাঠি আছে সে লাঠি নিয়ে যাবে। এবং সেদিন আমি এখানে যারা আছেন সকলেই, এবং যারা দর্শক শ্রোতাদের অনেকেই নির্মলেন্দু গুণের কবিতাটি পড়েছেন। আমার মনে হয় এর চেয়ে সুন্দরভাবে সেদিনের বিশ্লেষণ, মানে সেদিনের যে চিত্র, যে কারা সেদিন ওখানে গিয়েছিলেন, এই যে তদানীন্তন যে রেসকোর্স ময়দান, সেখানে কারা গিয়েছিলেন সেটার একটা বিস্তৃত বর্ণনা। এটাকে নির্মলেন্দু গুণের কবিতাটাকে যদি ভাঙা যায়, ভেঙে ভেঙে যদি দেখা যায়, তাহলে একটা বিশাল উপন্যাসে পরিণত হতে পারে। সেদিনের উপরে কোনো উপন্যাস লেখা হয় নাই, অনেকগুলো উপন্যাসে হয়তো কথা বলা হয়েছে, কিন্তু আসলে এই চিত্রটা ফুটে উঠেছে কারা ছিল সেখানে। লাঙ্গল নিয়ে এসেছে, এটাও সত্য, বৈঠা নিয়ে এসেছে সত্য, লাঠি নিয়ে এসেছে সত্য, বাদ নাই কিছু, এবং আবাল বৃদ্ধ বনিতা এবং নারী এবং পুরুষের সংমিশ্রণে 10 লক্ষ মানুষের এত বড় সমাবেশ। আমি জানি না অনেক সমাবেশকে অনেকে অনেক বড় বলে, কিন্তু আমার জীবনে, আমার এই জীবনে আমি সেদিন যা প্রত্যক্ষ করেছি, এরকম জনসভা আমি আর কখনো প্রত্যক্ষ করি নাই, অদ্যাবধি করি নাই, এবং কখনো করতে পারবো কিনা আমি জানি না। কারণ সেটা ছিল একটি অনন্য সাধারণ জনসভা, এবং সেটা কোনো তুলনা হয় না। এবং সেদিনের সভায় কোনো সভাপতি ছিলেন না, কোনো সভাপতি ছিলেন না। বঙ্গবন্ধু এসেছেন এবং সরাসরি উনি তাঁর জনগণকে, এবং দেখবেন প্রায়ই বলেছেন উনি যে আমার জনগণ, তার মানে জনগণ এবং তার যে আশা এবং আকাঙ্ক্ষা দুটো মিলে, দুটোর একেবারে সংমিশ্রণ হয়ে গিয়েছিল। একই আশা আকাঙ্ক্ষা, জনগণের যে আশা আকাঙ্ক্ষা, সেটি উনি ধারণ করেছিলেন, এবং সেটি তার মুখ দিয়ে বেরিয়েছে। এবং জনগণের যে দুঃখ, বেদনা, কষ্ট, এই 25টি বছরে, আসলে তো 25 বছর না, আরো অনেক বছরের, প্রায় 1500 বছরের সংগ্রামের ইতিহাস, আন্দোলনের ইতিহাস সেদিন কিন্তু উঠেছিল বঙ্গবন্ধুর কণ্ঠে, এবং বঙ্গবন্ধু এটা করেছেন। এবং ওইখান থেকেই একটি জাতি রাষ্ট্রের প্রতিষ্ঠা, যেমন একটা বিঘোষণা হয়েছিল, তেমনিভাবে জাতি রাষ্ট্রের প্রতিষ্ঠাতাও আমরা পেয়েছিলাম। যদিও 3 মার্চ যে সমাবেশ হয়েছিল পল্টন ময়দানে, যেটা ছাত্র এবং শ্রমিকদের সমাবেশ ছিল, সেখানে কিন্তু বঙ্গবন্ধুকে আমরা ছাত্র সমাজের পক্ষ থেকে, ছাত্র সংগ্রাম পরিষদের পক্ষ থেকে জাতির পিতা এবং মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, মুক্তি সংগ্রামের সর্বাধিনায়ক হিসেবে ঘোষণা দেওয়া হয়েছিল। এবং পতাকাও আমরা যেটা 2 তারিখে আমরা বটতলাতে, যেটা মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যে পতাকা উত্তোলন করা হয়েছিল, সেই পতাকাটাকে ফরমালি জাতীয় পতাকা, বাঙালির মুক্তি সংগ্রামের পতাকা হিসাবে চিহ্নিত করা হয়েছিল বঙ্গবন্ধুর সামনে। এবং তার প্রিয় যে মানে রবীন্দ্রসঙ্গীতের যে স্তবক, যে রবীন্দ্রসঙ্গীতের যে সঙ্গীতটি তার খুবই প্রিয়, সেটা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, তার 10টি লাইনকে স্বাধীন আমাদের মুক্তিযুদ্ধের জাতীয় সঙ্গীত হিসাবে ঘোষণা করা হয়েছিল। এসবই হয়েছে। সুতরাং ওই ধারাবাহিকতা, এবং ওদের সেদিন বলেছেন যে আজকে আমি শুধু হরতালের কথা বললাম, কিন্তু 7 তারিখে আমি আমার সব কথা বলবো। এটা ঠিক যে অনেকেরই ধারণা করেছিলেন যে সেদিন হয়তো বঙ্গবন্ধু ইউডিআই করবেন, কিন্তু ইউডিআইয়ের দিকে উনি যাননি, আবার ইউডিআই করেছেন। স্বাধীনতা এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, এই কথা বলা মানে কিন্তু ইউডিআই হয়ে গেছে, এটাকে অনেকেই বলেছেন। এবং ওই দিন থেকে 25শে মার্চের রাত্রি পর্যন্ত
যে সময়টা, এই সময়টাকে যদি বিশ্লেষণ করেন আপনি দেখবেন এই সময়টাতে যে বাংলাদেশ কিন্তু নিজের পায়ে দাঁড়িয়ে গেছে, একটি রাষ্ট্র কিন্তু অলরেডি প্রতিষ্ঠা হয়ে গেছে, যেটাকে আব্দুর রাজ্জাক মানে অধ্যাপক আব্দুর রাজ্জাক বা রেহমান সুবহান তারা এটাকে অনেকটা বলেছেন এটা একটা ডিফেক্টো রাষ্ট্র দাঁড়িয়ে গিয়েছিল। কারণ সরকারটা কিন্তু তখন বঙ্গবন্ধু এবং তার যে হাইকমান্ড ছিল তারা সরকার চালাচ্ছিল, দেশটা চালাচ্ছিল তারা, এই অঞ্চলের পুরো দেশটাই তাদের নিয়ন্ত্রণে ছিল। সুতরাং এটা একটা স্বাধীন সার্বভৌম দেশ 7 তারিখ থেকে হয়ে গিয়েছিল। শুধু 26 তারিখ বা 25 তারিখ মধ্যরাত্রে বা 26 তারিখের প্রত্যুষে উনি একটা ফর্মাল ডিক্লারেশন দিয়েছিলেন, যেটা আপনার প্রি রেকর্ডেড। সেটা যেমন আজকে আমরা যেমন মানে 7 তারিখে যে আমরা কথা বলছি, এটা হয়তো এরকম অনেক জায়গায় হবে যেটা রেকর্ড আগে করিয়ে নিয়ে করা হবে। তো এরকম প্রি রেকর্ডেড একটা ভাষণ সেদিন দেওয়া হয়েছিল। তো আমি মনে করি এটা বাঙালি জাতির জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ঘটনাটি সেটা হলো 7 মার্চের ঘটনা। এবং স্বাধীনতা দিবসের ঘোষণা তো অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু 7 মার্চের ঘোষণা একটা আনপ্রিপেয়ার্ড মানে পিপল, তাকে প্রিপারেশনের জন্য তো একটু সময় দিতে হবে। আর আমাদের হাতে খুব একটা সময় ছিল না। এই কয়দিনে আমরা যতটুকু সময় পেয়েছি, 1 তারিখ থেকে যদিও শুরু হয়ে গিয়েছিল, 1 তারিখেই আমরা স্লোগান দিয়েছি পিন্ডিনা ঢাকা ঢাকা ঢাকা। 1 তারিখেই আমরা স্লোগান দিয়েছি বীর বাঙালি অস্ত্র ধরো বাংলাদেশ স্বাধীন করো। হয়তো ছাত্রলীগের কোনো কোনো অংশ আমরা যারা তখন ছিলাম তার আগেও হয়তো এরকম স্লোগান দিয়েছি, কিন্তু এতটা জনপ্রিয়ভাবে দেয়নি, এতটা অ্যাকসেপ্টেন্স পায়নি মানুষের কাছে। কিন্তু ওই দিন থেকে 1 তারিখ থেকে অ্যাকসেপ্টেন্স পেয়ে গিয়েছিল। সুতরাং ওইটার যে পুরাটাই এটা বাংময় রূপ হলো এই 7 তারিখে। 7 তারিখের পরে আর কিছু ইয়ে নাই, রাগঢাক নাই। এটি একটি স্বাধীন সার্বভৌম জাতি রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে এবং এটার জন্য যা যা প্রিপারেশন নেওয়া দরকার সব করতে হবে। ধন্যবাদ সুলতানা কামাল। আমি এইভাবে দেখি, এটা আপনাকে বললাম, আপনার মাধ্যমে বলার চেষ্টা করলাম আর কি। সুলতানা কামাল, আপনার কাছে ওই একই প্রশ্ন নিয়ে আসবো। আপনি যদি উনি তো বললেন চমৎকারভাবে, আপনি যদি ভাষণটা যে গুরুত্ব আপনার দৃষ্টিতে একজন মানবাধিকার কর্মী হিসেবে, এবং ওই সময় তো আপনারা খুবই উল্লেখযোগ্য ভূমিকাও নিয়েছিলেন নারী সমাজের পক্ষ থেকে, আপনি সেই বিষয়গুলো নিয়ে যদি একটু আলোচনা করেন। ধন্যবাদ। আসলে 7ই মার্চের ভাষণের সম্পর্কে বলতে গেলে এত আবেগপ্রবণ হয়ে যেতে হয় এবং ঘুরে ফিরে তো সেই 7 তারিখে আবার সেই মাঠে নিজেকে দেখতে পাই এবং আমাদের অনেক সহকর্মী মফিদুল হক এখানটা আছেন, আমরা একসঙ্গে তখন নানা ধরনের আন্দোলনের সঙ্গে যুক্ত, সবাই মিলেই সেখানে উপস্থিত ছিলাম। আমার প্রথমেই মানে আমিও কিন্তু একটু বলে রাখি, নিশ্চয়ই আমারও সৌভাগ্য হয়েছিল, আমার বয়স তখন ছিল মাত্র 12 বছর বয়সে আমি কিন্তু ওই মাঠে যে সেই ভাষণ শুনেছি। আমরা একটু সেই তুলনায় সৌভাগ্যবান বোধহয় এই অর্থে যে মফিদুল এবং আমরা, আমাদের বিশ্ববিদ্যালয়ের সময়টা হচ্ছে 67 থেকে 71, মানে সব ধরনের যখন মুক্তিযুদ্ধ কেন্দ্রিক যে আন্দোলনগুলি চলছে, যে আমাদের যে তৈরি হওয়ার ব্যাপারটা শুরু হয়েছে, প্রক্রিয়াগত যে বিষয়গুলি ছিল সব কিছুর সঙ্গে আমাদের সরাসরিভাবে যুক্ত হওয়ার সুযোগ হয়েছে, সৌভাগ্য হয়েছে। তো যাই হোক, সেই দিন 7ই মার্চ যখন আমরা সেই মাঠে পৌঁছালাম, আমার সেই যে জনসমাবেশটা দেখে যে কথাটা মনে হয়েছিল যে সমুদ্র কি এর থেকে বিশাল হয় কিনা, কিংবা সমুদ্র কি এর থেকে গভীর হয় কিনা, এবং সমুদ্রের ভিতরে এই যে সারাক্ষণ তরঙ্গায়িত হতে থাকে, কিন্তু আবার একটা জায়গায় এসে অদ্ভুত রকম একটা শৃঙ্খলার মধ্যে সমুদ্র নিজেকে বেঁধে ফেলে। আমার কাছে এই যে জনসমুদ্র কথাটা সত্যিকার অর্থে একটা সমুদ্রর যে একটা ভাব, সমুদ্রের যে একটা ভঙ্গি, সেটাই যেন আমার কাছে ভীষণভাবে আমাকে উদ্বেলিত করেছিল। এবং আমি পায়ে পায়ে হেঁটে ক্রমশ, যেহেতু মেয়েদের জন্য একটু আলাদা জায়গা তৈরি করা হয়েছিল, আমি আর্ট কলেজের পাশ দিয়ে ঢুকেছিলাম, কিন্তু আস্তে আস্তে যে সেখানে দাঁড়িয়েছিলাম, আমার মাও সেখানে উপস্থিত ছিলেন। তো সেখানে কেউ যে উপস্থিত থাকবে না সেরকম কোনো অবস্থাই ছিল না। তো যাই হোক, বঙ্গবন্ধু এলেন, যেই কথাটা বারবারই আসে যে কবি এলেন, এসে মঞ্চে উঠলেন, মঞ্চে উঠে তার বক্তৃতা দিতে শুরু করলেন। তার যে কথা বলার সমস্ত কিছুর মধ্যে দিয়ে আশ্চর্য লাগে এখন ভাবতে যে ওই একটা ভাষণের মধ্যে দিয়ে একটি রাষ্ট্রের জন্ম হয়ে গেল। অদ্ভুতভাবে একটা রাষ্ট্র তার অস্তিত্ব খুঁজে পেল, তার পরিচয় দাঁড় করাতে পারলো।
এবং যে কথাটা বলছিলেন মুক্তাদি সাহেবও, যে সেখানটায় যে বিষয়গুলি এসেছে, যে ভাষণের মধ্যে তিনি একটা একটা করে, এটা তো কোনো লিখিত ভাষণ ছিল না, 17 মিনিটের একেবারে সেই জায়গায় দাঁড়িয়ে তিনি কিন্তু তার ভাষণটা দিচ্ছেন। এবং বঙ্গবন্ধুকে আমরা যতদূর জেনেছি, যতদূর বুঝেছি, যে তিনিও কিন্তু ভীষণ আবেগপ্রবণ মানুষ ছিলেন। নিশ্চয়ই সেই বিরাট জনসমুদ্র দেখে তিনি সেখানেই তার দিক নির্দেশনাগুলি দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন, এবং একটা একটা করে কি বৈজ্ঞানিকভাবে, কি যৌক্তিকভাবে তিনি কথাগুলি বলে যাচ্ছেন, যে আমরা কেন আজকে এইখানটায় উপস্থিত হয়েছি। কারণ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ অধিকার চায়, নিজেদের অধিকার ফিরে পেতে চায় কিংবা অধিকার চায়। এই যে তিনটা কথার ভিত্তি করেও তিনি তার ভাষণটা শুরু করলেন। তারপরে কিন্তু তিনি একে একে এই মুক্তি কিসের থেকে চাইছি আমরা সেটাও কিন্তু স্পষ্ট করলেন, যে অত্যাচার, নির্যাতন, নিষ্পেষণ, বৈষম্য, এই সব কিছু থেকে বাংলার মানুষ বেরিয়ে আসতে চাইছে, বাংলার মানুষ মুক্তি চাইছে। এবং মুক্তি চাওয়ার জন্য তিনি যে কত ক্ষেত্রে, কত দিকে, কত মাত্রায়, কত বার্তা দিলেন, সেই বার্তাগুলি কিছু মানুষকে দিলেন, সেই বার্তাগুলি কিছু যারা আমাদের সঙ্গে তখন অগণতান্ত্রিক আচরণ করছে, যারা একটা নির্বাচনের রায়কে বানচাল করে বিভিন্নভাবে বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে দিয়ে সেটাকে নস্যাৎ করে দেওয়ার চেষ্টা করছে, তাদেরকে বার্তা দিচ্ছেন। এবং আরও অনেক যে আনুষঙ্গিক ব্যাপারগুলি চলে আসছে, এবং অন্যান্য মানুষজন বিভিন্নভাবে যার যার অবস্থান থেকে এটার সঙ্গে সম্পৃক্ত হতে পারে, তাদেরকেও কিন্তু বিভিন্নভাবে তিনি বার্তাগুলি দিয়েছেন। যদি একটু স্মরণ করার চেষ্টা করি, তার প্রথম কথা তো ছিল জনগণের সঙ্গে, তার জনতার সঙ্গে, ভাইরা আমার করে তিনি শুরু করলেন তার বক্তব্য। তো সেখানে তিনি বারবারই বলে যাচ্ছেন যে হ্যাঁ, আমরা মুক্তি চাইছি, আমরা আমাদের অধিকার চাইছি, আমরা বাঁচতে চাইছি, সেই জন্য আমাদেরকে নিয়মতান্ত্রিক কিন্তু আন্দোলন করতে হবে। তিনি বারবার কিন্তু সেটার উপরে জোর দিয়েছেন, এবং তিনি নিজে কি করেছেন সেটা বলে যাচ্ছেন, যে আমি তাদের সঙ্গে বসছি, আমি তাদের সঙ্গে কথা বলছি, আমি তাদের আলাপ আলোচনার নানা সূত্র ধরিয়ে দিচ্ছি, আমার কথা তারা শুনছেন না, তারা অন্যের কথা শুনছে, কিন্তু তারপরেও আমি ধৈর্য ধরে আমার কথাগুলি বলে যাওয়ার চেষ্টা করছি। এবং তিনি কিন্তু বারবারই বলেছেন যে কীভাবে জনসাধারণ শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করবে, প্রতিকার চাইবে, সেই ব্যাপারটা কিন্তু মাথায় রাখতে হবে আমাদেরকে। এবং এই কথাও তিনি অনেকভাবে সে বক্তৃতার মধ্যে দিয়ে বলে দিয়েছেন যে কেউ যেন কোনো কারণে এই আন্দোলনের জন্য ক্ষতিগ্রস্ত না হয়, সে যেই হোক, তার পরিচয় যাই হোক। আজকে আমরা যে আমাদের সমাজটাকে একটা বহুমাত্রিক, বহুদলীয়, বহু জনের সমাজ হিসাবে দেখতে চাইছি, সেই কথাগুলিও কিন্তু তিনি বলেছেন। বাঙালি অবাঙালি এটাও কিন্তু তিনি উচ্চারণ করেছেন সেই বক্তৃতার মধ্যে দিয়ে, যে হ্যাঁ, এটা বাঙালির রাষ্ট্র হবে, সবাই তো বুঝতে পারছে, কারণ বাঙালি জাতীয়তাবাদ আন্দোলনের মধ্যে দিয়ে আমরা সেই সংগ্রামে পৌঁছেছি, সেই অবস্থানে গেছি, সেই জায়গাটার দিক নির্দেশনা খুঁজছি। কিন্তু তিনি সেই সঙ্গে সেই সময়ও কিন্তু বলে গেছেন বাঙালি অবাঙালি প্রত্যেকের জন্যই যেন একটা শান্তিপূর্ণ আন্দোলনের মধ্যে দিয়ে কিংবা শান্তিপূর্ণ সংগ্রামের মধ্যে দিয়ে আমরা পৌঁছাতে পারি আমাদের লক্ষ্যে। তিনি যারা আমাদেরকে নিষ্পেষিত করছে, যারা আমাদের অধিকার কেড়ে নিতে চাচ্ছে, তাদেরকেও কিন্তু একটা সাবধানবাণী দিয়েছেন যে দেখো, এটা যদি তোমরা চালিয়ে যাও তাহলে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। তিনি কিন্তু তাদেরকে অকস্মাৎ কাপুরুষোচিত কোনো আক্রমণের মুখে ফেলতে চাননি, তাদেরকে বলেছেন, সময় দিয়েছেন, সুযোগ দিয়েছেন যে তোমরা এখনো সাবধান হয়ে যেতে পারো, এখনো তোমরা বুঝতে চেষ্টা করো যে এইভাবে একটা জনসমুদ্রকে আটকে রাখা যায় না, জনগণের ইচ্ছাকে আটকে রাখা যায় না। এই জনগণের ইচ্ছা থেকে যদি এই কথাটা বলতে পারি, সেই জায়গায় তিনি কিন্তু আবার আমাদেরকে এই বার্তাটা দিচ্ছেন যে তোমাদের ইচ্ছাটা সম্মিলিত ইচ্ছা হতে হবে, একসঙ্গে মিলে সেই ইচ্ছা পোষণ করতে হবে। এই যে দাবায় রাখতে, 7 কোটি মানুষকে দাবায় রাখতে পারবে না, তখনই তিনি কিন্তু বলে দিলেন যে তোমরা কিন্তু 7 কোটি জনতা, তোমরা কিন্তু এক, যেই 7 কোটি জনতা তোমরা এক, এবং এই ইচ্ছাকে, এই আন্দোলনকে, এই শক্তিকে কেউ দাবিয়ে রাখতে পারবে না। কাজে তোমাদেরকে যদি কেউ দাবিয়ে রাখতে না হয়, তখন তোমাদের কিন্তু ঐক্যবদ্ধ থাকতে হবে। এবং সেটার সঙ্গে সঙ্গে তিনি এই কথাও বলে দিলেন যে ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো, প্রত্যেকটি মানুষ প্রস্তুত হও, প্রত্যেকটি মানুষ অংশগ্রহণ করো। এই যে সর্বজনের অংশগ্রহণের, সর্বজনের প্রস্তুতির মধ্যে দিয়ে একটা ঘটনা ঘটাতে চলেছি আমরা, একটা পরিবর্তন আনতে চলেছি। তিনি বাক স্বাধীনতার কথা সেখানে স্পষ্ট করে বলে দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে একজন মানুষও যদি কোনো ন্যায্য কথা বলে, সেটা কিন্তু আমরা শুনতে রাজি আছি, সেই কথাও আমরা শুনব।
এবং একটা ন্যায়ানুগ সমাজ যে তৈরি হবে, যেখানে বৈষম্য থাকবে না, নিষ্পেষণ থাকবে না, নিপীড়ন থাকবে না, একজন আরেকজনের উপরে অন্যায় আচরণ করবে না, সেই দিক নির্দেশনাও কিন্তু দিয়ে দিয়েছেন। এই যে আজকে বাংলাদেশের আমরা মুক্তিযুদ্ধের সপক্ষের কথা বলি, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলি, মুক্তিযুদ্ধের চেতনা তো সেই কথাগুলির মধ্যে দিয়েই এসেছে যে আমরা এমন একটা সমাজ তৈরি করব যেটা একটা ন্যায়ানুগ সমাজ হবে, যেখানে প্রত্যেকে তার অধিকার নিয়ে তার বাঁচার যে আকাঙ্ক্ষা সেটা সম্মানিত হবে, তার যে অধিকার বোধ সেটা সম্মানিত হবে, তার যে মুক্তির আকাঙ্ক্ষা সেটা সম্মানিত হবে। এবং মুক্তিটা কিসের থেকে হবে? নিপীড়ন থেকে হবে, নিষ্পেষণ থেকে হবে, বৈষম্য থেকে হবে। তিনি আরও স্পষ্ট করে সবাইকে বলে দিলেন, গণমাধ্যমকে তার ভূমিকা মনে করিয়ে দিয়েছেন। এবং সেই সময় আমার কাছে অত স্পষ্ট হয়ে উঠতে পারেনি, কিন্তু যখনই আমি বঙ্গবন্ধুর ভাষণ আরও পড়তে থাকি, যখনই সেটার বিশ্লেষণ করার প্রয়োজন হয়, সেই জায়গায় দেখেছি, দেখেন তিনি সেনাবাহিনীর ভূমিকার কথা পরিষ্কার করে বলে দিয়েছেন যে আপনারা আমাদের বন্ধু, কিন্তু আপনারা আপনাদের জায়গায় থাকবেন। অর্থাৎ গণতান্ত্রিক সমাজে প্রত্যেক বাহিনী, প্রত্যেক শক্তি, প্রত্যেক পেশা তাদের যার যার নিজস্ব ভূমিকা পালন করবে, কেউ কারোর উপরে কোনো রকম আগ্রাসী আচরণ করবে না। এই যে কতগুলি চিন্তা যে একটা সমাজ কীরকম হবে, একটা রাষ্ট্র কিভাবে গঠিত হবে, সেই যে পরিষ্কার করে বলে দিয়েছেন। এবং বঙ্গবন্ধুর ভাষণ শুনতে শুনতে, এবং আমি যখন ওই 7ই মার্চের মাঠটা মনে করি, তখন সোহরাওয়ার্দী উদ্যান বলতাম, তখন আমরা রেসকোর্স ময়দান বলেছি, এখন সোহরাওয়ার্দী উদ্যান বলি, সেটার কথা যখন মনে করি, একই সঙ্গে কিন্তু আমার রবীন্দ্রনাথের শিশুতীর্থ কবিতাটার কথা মনে আসে, যে কথাটা আবু ওবায়দুল মুক্তাদির সাহেবও কিন্তু বলছিলেন, এই যে মানুষের আশাটা, যে মানুষ যখন খালি পায়ে আসে, মানুষ যখন নৌকা করে আসে, মানুষ যখন ধান ক্ষেত ডিঙিয়ে আসে, মানুষ যখন ঘোড়ায় চড়ে আসে, মানুষ অশ্বারোহী হয়ে আসতে পারে, মানুষ বিভিন্নভাবে আসতে পারে, নারী পুরুষ শিশু নির্বিশেষে যখন মানুষ একত্রিত হয়, মানুষ যখন একটা বিশ্বাসের ভিত্তিতে, যখন মানুষকে বলা হয় যে ভাই এসো, তখন সব মানুষ যখন একত্রিত হয়ে আসলে বিরাট একটা জনসমুদ্র, শুধু যে একটা শক্তির সমুদ্র, একটা আবেগের সমুদ্র, একটা ভালোবাসার সমুদ্র, যেই কথাটা আমরা আবার আমাদের জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে বললাম যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। প্রত্যেক জাতির জাতীয় সঙ্গীত আছে, কোনো জাতি কিন্তু এই রকম জাতীয় সঙ্গীত গায় না যে আমি তোমায় ভালোবাসি। কারুর সৈন্যরা অগ্রসর হচ্ছে, কারুর রাজা রানীর সুস্বাস্থ্য কামনা করা হচ্ছে, কারুর দেশের জয়গান হচ্ছে। এই এক জাতীয় সঙ্গীত, যে জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে আমরা বলছি যে আমি তোমায় ভালোবাসি, এবং আমার সংবিধান আমাকে বলছে যে এদেশের মালিক হচ্ছে এদেশের জনগণ, এবং সেই মালিকানা হচ্ছে ভালোবাসার মালিকানা, যে দেশকে যে কোনো কিছুর থেকে রক্ষা করার জন্যে জনগণ প্রস্তুত থাকবে। এবং শেষ কথাটা বলি, যেটা ঘোষণাপত্রের মধ্যে দিয়েও পরিষ্কার করা হয়েছিল, সংবিধানেও আবার এসেছে, যে বাংলাদেশ হবে এমন একটা দেশ যেখানে সাম্য, সামাজিক ন্যায় বিচার এবং মানব সত্তার মর্যাদা, এই যে মর্যাদা কথাটা যেখানে যুক্ত হয়েছিল, শুধুমাত্র অধিকারের ব্যাপার না। সেই জন্যেই আমাদের শেষ লাইনটা যেটা শুনতে হয়েছিল বঙ্গবন্ধুর কাছ থেকে, যে আমাদের সংগ্রাম এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, আমাদের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। অর্থাৎ আমরা স্বাধীন হব মুক্তির জন্যে, এবং সেই মুক্তির লক্ষ্যটা হবে মানুষের মতো বাঁচার লক্ষ্য। ধন্যবাদ, চমৎকার আপা। আমি মফিদুল হক আপনার কাছে যাব। আপনি অবশ্যই আপনার দৃষ্টিতে ভাষণটি নিয়ে বলবেন, কিন্তু একই সাথে আমরা জানি যে এই ইউনেস্কো যে স্বীকৃতিটা দিল, এই ভাষণটিকে বিশ্ব ঐতিহ্যের দলিল হিসেবে স্বীকৃতি দিয়েছে, যেটা আমাদের জন্য একটা বিরাট গর্বের ব্যাপার। সেই প্রক্রিয়ার সাথে আপনি ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন, আমরা সেই অভিজ্ঞতার কথাও জানতে চাই। এটা তো জীবনের একটা খুব বড় সৌভাগ্য যে ইউনেস্কোর সঙ্গে যখন এই আলোচনাটা সূচিত হলো, প্রস্তাবনাটা দেয়া হলো, ওরা এটা নিয়ে আরও কিছু জিজ্ঞাসা এবং প্রস্তাবনা দেওয়ার সময়ও যে কিভাবে এটাকে উপস্থাপন করা যায়। একটা তো হচ্ছে ইউনেস্কোর স্বীকৃতিটা, কিন্তু আপনি দেখবেন যে মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার, ভাষণটার গুরুত্ব কিন্তু আমরা জাতীয়ভাবে খুব নিবিড়ভাবে তখনই এটা মানে বোঝা গেছে, যেটা বললেনও আলোচকরা, যে একটা বিশাল একটা জাতীয় ঐক্য তৈরি হয়ে গেল, এবং বাংলাদেশ রাষ্ট্রটাও কিন্তু একটা জন্ম নিল বলা যায় ওই দিন। ওবায়দুল মুক্তাদির চৌধুরী সুন্দরভাবে বলছেন। আমার তখন মনে পড়ছে অস্ট্রেলিয়ান এক অধ্যাপক, আমরা এই কথাটাও ইউনেস্কোকেও জানিয়েছিলাম, হারবার্ট ফেইথ,
71 উনি সেপ্টেম্বর মাসে একটা বক্তৃতা দিয়েছেন, তখন বাংলাদেশ আন্দোলন চলছে, উনি এই আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন। তিনি বলেছিলেন ভাষণটা সম্পর্কে যে দ্যাট ওয়াজ দ্য ডে ওয়েন বাংলাদেশ অ্যাজ এ স্টেট ইন মাইন্ড ওয়াজ বর্ন। খুব চমৎকারভাবে একটা বাক্যে কিন্তু উনি, আর আমরা হচ্ছি সেই স্বপ্নটাকে বাস্তব হয়ে উঠছে সেটার প্রত্যক্ষদর্শী আমরা সবাই। ফলে এটা একটা জীবনের একটা খুব বড় সৌভাগ্য। অংশগ্রহণকারীও আমরা অংশগ্রহণ করেছি। হ্যাঁ বটেই, তবে যখন সেই মহান নেতার প্রসঙ্গটা আসে তো এটাই সৌভাগ্য যে আমরা এখানে ছিলাম। আর ইউনেস্কোর সঙ্গে যে তাৎপর্য, যেটা এখানেও একটা আসছে, যে একটা জাতি রাষ্ট্র জন্ম নিচ্ছে, আর শুধু জাতি রাষ্ট্র জন্ম নিচ্ছে না, এটা বিশ্বের মানচিত্রটা কিন্তু পাল্টে দিল, যেটা খুব অল্পে ওবায়দুল মুক্তাদির চৌধুরী বললেন। এবং সেইখানে এই রাষ্ট্রটা যে জন্ম নিচ্ছে, এটা যে কেবল একটা সংঘাতের মধ্যে দিয়ে, কনফ্রন্টেশনের মধ্যে তা না, কিন্তু একটা অসাধারণ একটা ঐক্য তিনি তৈরি করলেন। আর তার পেছনে হচ্ছে জনগণের রায়, 1970 সালে নির্বাচন, সেটার পেছনেও একটা দীর্ঘ গণসংগ্রাম, যেই গণসংগ্রামের ধাপে ধাপে তিনি জাতিকে ঐক্যবদ্ধ করে 70-এর নির্বাচনটা কিন্তু একটা বৈধতা দিয়ে দিল, পাকিস্তান রাষ্ট্রের মধ্যেই দিল। কিন্তু জনগণের নির্বাচিত প্রতিনিধিরা তারা নির্ধারণ করবেন দেশ কিভাবে পরিচালিত হবে। ফলে ওই ভিত্তিতে দাঁড়িয়েই কিন্তু তার পরবর্তী আন্দোলনগুলো। আর এই ভাষণটার সময় আপনি দেখবেন যে ওই ভিত্তিটা কিন্তু কখনোই তিনি তার থেকে বাইরে চলে আসেননি। এবং এই ভাষণের মধ্যে এই যে একটা পিসফুল নন কোঅপারেশন মুভমেন্ট বা অহিংস অসহযোগ আন্দোলনের যে উপাদান, এটা একটা গান্ধীবাদী আন্দোলনের একটা সূত্র ছিল, কিন্তু এটা তার চেয়ে অনেক বেশি। এবং এর পাশাপাশি কিন্তু তিনি সশস্ত্র সংগ্রামের ডাক দিলেন, কিন্তু খুব অসাধারণভাবে। তিনি কোথাও অস্ত্রের কথা বললেন না, তিনি কথাগুলো কিন্তু কি বললেন, যে যার যা কিছু আছে, বললেন না যে তোমাদের যা হাতিয়ার আছে, যা অস্ত্র আছে, তিনি বললেন ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। এটা কিন্তু সশস্ত্র সংগ্রামের আহ্বান, কিন্তু সম্পূর্ণ অন্যরকমভাবে জনগণকে একত্র করে, মানুষের প্রতি আস্থা অর্পণ করে, মানুষের প্রতি ভালোবাসার মধ্য দিয়ে। ফলে একদিকে তিনি বৈধ গণতান্ত্রিক আন্দোলন, সেই আন্দোলনের প্রক্রিয়াটাও একটা অহিংস আন্দোলন, আবার যদি একটা ভয়ঙ্কর নৃশংসতার অবতারণা করে তিনি শত্রু কথাটাও কিন্তু বললেন। তো সবটা কিন্তু এই ভাষণের মধ্যে খুব নিবিড়ভাবে আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে, যেটা এখন আরো পরিষ্কার হচ্ছে, যে একটা রাষ্ট্র যখন গঠিত হয়ে যায়, এই রাষ্ট্রের ভেতরে অনেক রকম আন্দোলন হবে, কিন্তু সেই আন্দোলন যেন কখনো রাষ্ট্রটাকে মানে ভেঙে দেওয়ার আন্দোলনে না যায়, এটা একটা আন্তর্জাতিক স্বীকৃতি আছে এটার একটা। ফলে দ্বিতীয় মহাযুদ্ধের পরে যে রাষ্ট্র ব্যবস্থাটার গড়ে উঠেছে সেটার অনেক অসঙ্গতি আছে। বা আপনি আফ্রিকার মানচিত্রের দিকে তাকালে দেখবেন যে একটা স্কেল দিয়ে টেনে একটা মানচিত্র আঁকা হয়েছে, এটার মধ্যে জাতিসত্তা বা নৃগোষ্ঠীর কোনো কিছুর মিল নেই, কিন্তু ওই সীমানাটা মেনেই আমাদের চলতে হচ্ছে। তো সেখানে বলা হয়েছে যে কলোনিয়াল স্টেটের মধ্যে অনেক রকম অসঙ্গতি ছিল, আর ব্রিটিশরা যখন এখান থেকে বিদায় নিল তখন একটা বড় অসঙ্গতি তারা তৈরি করে গেল। কিন্তু এই রাষ্ট্র তো আন্তর্জাতিকভাবে স্বীকৃত, জাতিসংঘের সদস্য, এখানে তো এই রাষ্ট্রকে তো কেউ ভাঙার অধিকার রাখে না। তো সেইখানে কিন্তু বঙ্গবন্ধু এই আন্দোলনটা, যে গণতান্ত্রিক আন্দোলনের বৈধতা, এবং সেই আন্দোলনটাকে তিনি এমন একটা জায়গায় নিয়ে গেলেন যেখানে হচ্ছে রাইট অফ দ্য নেশন ফর সেলফ ডিটারমিনেশন, যে জাতিসমূহের আত্মনিয়ন্ত্রণের অধিকার, সেটাও কিন্তু জাতিসংঘ স্বীকৃতি দিয়েছে 1962 সালে। ফলে ওই জায়গাটায় কিন্তু তিনি দাঁড়ালেন, যে একটা হচ্ছে পাকিস্তান রাষ্ট্রে তিনি হচ্ছেন বৈধ জনগণের দ্বারা নির্বাচিত ম্যান্ডেট প্রাপ্ত যে দল, ব্যক্তি বা গোষ্ঠী, তার তিনি নেতা, এবং তিনি এই আন্দোলনটা পরিচালনা করার ক্ষমতা রাখেন। ফলে যা কিছু ঘটেছে 7ই মার্চে কিন্তু গোটা দেশ, বাইরের বিশ্বও কিন্তু তার দিকেই তাকিয়েছিল, সেটার হচ্ছে এই পটভূমি। আর সেখান থেকে এই জায়গাটায় ইউনেস্কোকে আমাদের যেটা বিশেষ করে বলতে হয়েছে, যে এই ভাষণটা কেন তাৎপর্যপূর্ণ। তাদের একটা বড় প্রশ্ন ছিল যে বাঙালি জাতির জন্য, নেশন স্টেটের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু বিশ্বের জন্য এটার তাৎপর্যটা কোথায়। তো সেইখানে এটাই বলা হয়েছে যে এই যে রাষ্ট্রের গঠনে যে অসঙ্গতি, সেইখানে যে রাইট অফ দ্য নেশন ফর সেলফ ডিটারমিনেশন, এইটা
এই অসঙ্গতি মোচন করে বৈধ প্রক্রিয়ার মধ্যে দিয়ে কোথায় যেতে পারে বাংলাদেশ সেটা দিকে। ফলে এটার একটা একটা আন্তর্জাতিক তাৎপর্য আছে, কেননা নিপীড়িত জাতির মুক্তির অধিকারটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত, আর বাঙালি নিপীড়িত জাতি হিসাবে এই মুক্তির অধিকারটা বঙ্গবন্ধুর এই পুরো আন্দোলনের মধ্য দিয়ে এবং 7ই মার্চের ভাষণের মধ্য দিয়ে কিন্তু সেটাই রূপায়িত হয়েছে। তিনি কিন্তু আলোচনার পথ খোলা রেখেছেন, আমরা অনেক সময় এটা খেয়াল করি না। তিনি বলেছেন যে অবিলম্বে বৈধ প্রতিনিধিদের হাতে ক্ষমতা ছেড়ে দিতে হবে, সেনাবাহিনীকে অবিলম্বে ব্যারাকে চলে যেতে হবে এবং জনগণ নির্ধারণ করবে তাদের ভাগ্য একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে। ফলে এই যে তিনি গণতান্ত্রিক বৈধ আন্দোলনের মধ্য দিয়ে তিনি ভাষণটা দিলেন, আবার প্রস্তুতিটাও জাতিকে করে নিলেন এবং সেই প্রস্তুতির প্রতিফলন হলো 25শে মার্চে যখন গণহত্যা হলো, 26শে মার্চ স্বাধীনতা ঘোষিত হলো, 16ই ডিসেম্বর বিজয় অর্জিত হলো। ফলে বাংলাদেশের অভ্যুদয়টার পেছনে এই ভাষণ এবং এই ভাষণটা নিপীড়িত জনগণের মুক্তি আন্দোলনের একটা প্রতিফলন, যেই রকমভাবে কিন্তু আর কোনো মুক্তিকামী নেতা কিন্তু এইভাবে করতে পারেননি। এবং এখন আরও 2012 সালে একটা বই প্রকাশিত হয়েছে ইয়েল ইউনিভার্সিটি থেকে, ডিকলোনাইজেশন বলে, সেটা দেখতে যে আবার আমি দেখলাম যে সেখানে বলছে যে দ্বিতীয় মহাযুদ্ধের পরে যে জাতিরাষ্ট্র উদ্ভব হলো এটা স্বীকৃত হয়ে থাকলো আন্তর্জাতিকভাবে, অসঙ্গতি মোচন করলো প্রথম যে দেশটা সেটা হচ্ছে বাংলাদেশ। তাই ফলে আন্তর্জাতিকভাবেও কিন্তু একটা খুব বড়ভাবে যদি আমরা দেখি যে মানচিত্রের প্রসঙ্গটা যে এসেছিল সেখানেও কিন্তু বাংলাদেশের অভ্যুদয়টা একটা অন্য একটা বার্তা সেখানে দিল। তো এই সব মিলে যে বঙ্গবন্ধুর ভাষণটা কেবল যে একটা জাতিকে তার মুক্তির পথ দেখালো তা না, সকল নিপীড়িত জাতির জন্যেও তা গুরুত্বপূর্ণ এবং জাতিসমূহের আত্মনিয়ন্ত্রণের অধিকার, সেই অধিকার প্রতিষ্ঠা। ফলে এই যে তৃতীয় বিশ্বের মুক্তি আন্দোলনের কথাটা যদি আমরা বলি, এখন যদি বড়ভাবে আমরা তাকাই, 20 শতকের দিকে তাকাই, ডিকলোনাইজেশন, এই কলোনিয়াল দেশগুলো ক্রমে স্বাধীনতা অর্জন করছে, অসঙ্গতি মোচন করছে, সেইখানে তো বঙ্গবন্ধু একজন একটা প্রধান স্থপতি। তাকে কিন্তু আমার নেলসন ম্যান্ডেলা বা আমার প্যাট্রিস লুমুম্বা বা যে অন্যান্য যে আমি জাতীয় আন্দোলনের নেতৃত্ব বলি, সেইখানে তাকে কিন্তু সেই কাতারে তিনি, আবার সেইখানেও তিনি কিন্তু বিশিষ্টতা নিয়ে যে সশস্ত্র সংগ্রাম পরিচালনা করছে, আবার গণতান্ত্রিক আন্দোলনের ভিত্তিতে সশস্ত্র সংগ্রামে রূপান্তরিত হচ্ছে। ফলে এই ভাষণের সেই কারণে তাৎপর্যটা কেবল জাতীয় নয়, এটা মেমোরি অব দ্য ওয়ার্ল্ড, বিশ্বের লোকস্মৃতির এটা অন্তর্গত। তো এই জায়গাটা আমাদের মনে হচ্ছে যে আরও গভীরভাবে বিচার বিশ্লেষণ করে আমাদের বুঝতে হবে। এবং এখন যত এই ভাষণটার দিকে তাকানো যায়, প্রত্যেকের জন্যই মনে হয় যে কী করে এরকম একটা অসাধারণ মুহূর্ত তৈরি হলো, একটা ম্যাজিক্যাল মোমেন্ট ফর এ হোল নেশন। এটা কিন্তু খুব বেশি এরকম নেই, ঘটনা খুব কম আছে যে 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 আমি যদি মেজর স্পিচ অফ দ্য 20th সেঞ্চুরিতে কিন্তু এখন এটা স্বীকৃতি পাচ্ছে অনেক দিন, কিন্তু কারণ এইসব কাজগুলো পাশ্চাত্য সাধারণত করে, তারা তৃতীয় বিশ্বের এই জাগরণ বা নেতৃত্বকে খুব বেশি মূল্য অনেক সময় দেয় না। কিন্তু বঙ্গবন্ধুর ভাষণটা দেখেন কত বছর পর ইউনেস্কোর স্বীকৃতি পেল। তার মানে এই ভাষণের মধ্যে এমন শক্তিশালী উপাদান রয়ে গেছে, যে উপাদানগুলো এখনো পরতে পরতে আমাদের সামনে প্রস্ফুটিত হওয়ার রয়েছে। ফলে এই ভাষণ আমাদেরকে আরও নিবিড়ভাবে বিচার করতে হবে, অধ্যয়ন করতে হবে এবং সেইখানে বঙ্গবন্ধুর অসাধারণ মহিমান্বিত নেতৃত্ব, সেটা আমরা বোধহয় তখন আরও ভালোভাবে বুঝতে পারবো। ধন্যবাদ। একটু বলি মফিজুল ভাইয়ের সাথে একটু সহযোগিতা করার জন্য, এর একটা বিশেষ দিক আছে। বঙ্গবন্ধু ছিলেন একজন রাজনৈতিক নেতা। হি স্টার্টেড হিজ লাইফ এজ এ পলিটিক্যাল এজিটেটর, সেখান থেকে উনি একজন বড় রাজনৈতিক নেতা। ওই দিন কিন্তু উনি রাষ্ট্রনায়কে পরিণত হলেন। কিভাবে? উনি সারা জীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, কিন্তু উনি দেখছেন যে গণতন্ত্র ফেল করছে এবং পুরো নেশনটাকে অন্য পথে অগ্রসর হতে হবে। আমাদের কেউ এরকম কোনো যে আলজেরিয়ার মুক্তি সংগ্রামের মতো আমরা কোনো সশস্ত্র আন্দোলন আমাদের ভিতরে কখনো গড়ে ওঠেনি, বা আমরা অন্যান্য জায়গার মতো এরকম কোনো গড়ে ওঠেনি। তখন বায়াফ্রা ফেল করছিল, বঙ্গবন্ধুর সামনে ওইটারও একটা উদাহরণ ছিল। শুধু মিলিটারি পাস করতে পারছে না, মানে এগুনো যাচ্ছে না। তখন এই গণতান্ত্রিক একজন মানুষ, তিনি পুরো দেশটাকে সশস্ত্র সংগ্রামের ক্ষেত্রে প্রস্তুতি নিতে বলছেন, অথচ সশস্ত্র শব্দটার কোনো ব্যবহার নাই, বা অস্ত্র হাতে নেওয়ার কোনো ব্যবহার নাই।
তোমাদের যার যা কিছু আছে ঘরে ঘরে দুর্গ গড়ে তুলো, এসব কথা। এটি কিন্তু একটা বিশেষ, একটা পুরোপুরি একজন রাষ্ট্রনায়ক হয়ে গেলেন উনি, সমর নেতা, অথচ তাকে তুমি সমর নেতা বলতে পারবো না। বায়াফ্রার কি যেন নাম ছিল তার, কর্নেল বলে গেলাম এখন, তার মধ্যে বলতে পারবো না। হি ওয়াজ এ ডিফারেন্ট। এবং উনি একটা ডেমোক্রেটিক লিডার থেকে মানুষকে, ওনার তো এই যুদ্ধ সম্পর্কে ওনার মানে অভিজ্ঞতা কি, পড়াশোনা, ভিয়েতনাম ওয়ারের উপরে পড়াশোনা, অমুক ওয়ারের উপরে পড়াশোনা, এছাড়া তো আর ওনার কোনো অভিজ্ঞতা নেই। সেইটা থেকেই কিন্তু উনি একটা গেরিলা যুদ্ধের দিক নির্দেশনা দিয়ে দিলেন। এটা কিন্তু একটা বিরাট ব্যাপার, এইটাও কিন্তু একটা লক্ষ্য করার বিষয় বঙ্গবন্ধুর ভাষণের। তবে ওই মফিদুল ভাই যেটা বললেন, আমি সেটাকে আবার পুনরাবৃত্তি করতে চাই এইভাবে, যে এই ভাষণটিকে যতই বিশ্লেষণ করা হবে ততই আমরা নতুন নতুন দিক উন্মোচন পাব, এবং সেটাকে অনেক কিছুই আমাদের জানার আছে, বুঝার আছে। এবং আজকে যে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা আমরা গড়ে তোলার জন্য আমরা যারাই সংগ্রাম করি, সেই গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা যে কত প্রয়োজন, এইটা এই ভাষণটা থেকেও উপলব্ধি করা যায়। কারণ গণতন্ত্র ছাড়া একটি জীবন, একটি রাষ্ট্র ব্যবস্থা টিকসই হয় না। আপনার কিছু বলবেন? না, বলার তো আর মানে অনেক কিছুই আছে, কিন্তু সেই ঘুরে ফিরে তো সেই একই কথা, যে রাষ্ট্র মানুষের জন্য, মানুষের জন্য, মানে রাষ্ট্র তৈরি হবে মানুষের জন্য, রাষ্ট্রের জন্য মানুষ থাকবে না। কিন্তু সেই বোধটাই বোধহয় আমরা ক্রমশ হারিয়ে ফেলতে বসেছি। এবং সেই জন্যেই আজকে আমরা যে সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি, যে কথাটা আমরা বলি, আমরা দীর্ঘকাল ধরে সন্ধিক্ষণেই দাঁড়িয়ে আছি, সেই সন্ধিক্ষণে দাঁড়িয়ে সেই বিষয়টা দেখার কিন্তু আরও অনেক বেশি তাগিদ আমাদের সামনে এসেছে। কারণ যেই কথাটা আমি বলার চেষ্টা করেছিলাম, যে সেই ভাষণের মধ্যেই কিন্তু বাংলাদেশ কেমন হবে, শুধুমাত্র মুক্তিযুদ্ধ কেমন হবে তেমন সেই ব্যাপার না, শুধুমাত্র সেই মুহূর্তে আমরা কি করব সেটা না, শুধুমাত্র আমরা যে সমরে যাব কিংবা আমরা নিয়মতান্ত্রিকভাবে করব সেই কথাগুলি আছে। কিন্তু একই সঙ্গে যে কথাটা আমাকে সবচেয়ে বেশি আলোড়িত করে সেটা হলো, তিনি কিন্তু আমাদেরকে দিক নির্দেশনা সেটারও দিচ্ছেন যে বাংলাদেশ হিসাবে কেমন দেশ হবে। এবং সেই জায়গায় আজকে যে কথাটা বারবারই ঘুরে ফিরে আসছে, যে মানুষের যদি নিজেকে প্রকাশের স্বাধীনতা না থাকে, মানুষের যদি নিজেকে উন্মোচিত করার স্বাধীনতা না থাকে, সেটা তো ক্রমশ সংকুচিত হবে। এবং সেই সংকোচনের মধ্যে দিয়ে তো গণতন্ত্র টেকে না, সেই সংকোচনের মধ্যে দিয়ে তো মানুষ আর মানুষ থাকে না। কিন্তু তিনি বারবারই বলেছেন যে এই দেশটা হবে মানুষের বাঁচা। এই যে প্রথম কথাটাই, যে বাংলার মানুষ মুক্তি চায়, বাঁচতে চায়, এই যে বাঁচার সঙ্গে মুক্তির যে সম্পর্ক, মানুষ শুধু কিন্তু বেঁচে থাকে না, শুধু তার জৈবিক দায়িত্ব পালন করলেই কিন্তু মানুষ মানুষ হয় না। মানুষকে মানুষ হতে হলে তাকে মুক্তি পেতে হয়, তাকে তার অধিকার চাইতে হয়, তার অধিকার ভোগ করবার সুযোগ তৈরি করে দিতে। তিনি কিন্তু ভাষণে এক জায়গায় বলেছিলেন যে আমি প্রধানমন্ত্রী তো চাই না, আমি মানুষের অধিকার চাই। অধিকার চাই। তো সেই অধিকার আপনার কি মনে হয় এখন কি আমরা সেই অধিকার বিভিন্ন দিক থেকেই তো আজকে আমাদের অনেক ভালো ভালো জায়গা থেকে আমরা শুনতে পাচ্ছি যে আমাদের কিছু কিছু সূচকে আমরা অনেক সামনে এগিয়ে যাচ্ছি। খুব কাছেই আমাদের আন্তর্জাতিক নারী দিবস আছে, নারীর যে উন্নয়ন হয়েছে, নারীর যে ক্ষমতায়ন হয়েছে বাংলাদেশে, সেটা নিয়েও নানা প্রশংসার সূচক আমরা যেটাকে বলে যে জায়গাগুলি পাচ্ছি, প্রশংসার স্বাক্ষরগুলি পাচ্ছি, সেটাতে তো কোনো সন্দেহ নাই। কিন্তু একই সঙ্গে প্রতিটি মানুষের অধিকার, ব্যক্তি জীবনে তার অধিকার, তার নিরাপত্তা এবং তার এই বোধটা যে এই দেশে আমি এই দেশের নাগরিক হিসাবে একেবারে আত্মমর্যাদা সম্পন্ন সম্মানিত একজন নাগরিক হিসাবে আমি জীবন যাপন করতে পারি কিনা, সেই জায়গাতে আমাদের অনেক প্রশ্ন রয়ে গেছে। সেটা আমাদের অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু সেটার মানে এই না যে বাংলাদেশে এই ঘটনাগুলি ঘটবে না, বাংলাদেশে এই ঘটনাগুলি ঘটতেই হবে। কারণ বাংলাদেশের জন্মই হয়েছে এই প্রতিজ্ঞাগুলির উপরে, এই শপথগুলির উপরে, এই নৈতিক যে আমরা কতগুলি বিষয় ধারণ করে নিয়েছি নিজেদের মধ্যে, সেটার উপরে ভিত্তি করে। বাংলাদেশের মতন এত আদর্শ ভিত্তিক রাষ্ট্র পৃথিবীতে তো খুব কমই হয়েছে। আমরা তো মুক্তিযুদ্ধটা এই জন্য করি নাই যে পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের ভূখণ্ডটা দখল করে নিয়েছে, অতএব তাদেরকে বিতাড়িত করতে হবে এবং করে সেই দেশটাকে আমরা যেমন খুশি তেমন তৈরি করলাম। আমাদের তো প্রতিটি অক্ষরে অক্ষরে আমাদের ঘোষণা দেয়া আছে যে বাংলাদেশকে আমরা কেমন চেয়েছি।
আমাদের বঙ্গবন্ধুর ভাষণ, 7ই মার্চের ভাষণ, আমাদের 23শে মার্চেও যখন নানাভাবে সেই সময় পাকিস্তান দিবস ছিল, সেটাকে কি বলে পতাকা দিবস, হ্যাঁ পতাকা দিবসটাকে মানে উপলক্ষ করে আমরা যে আমাদের কথাগুলি সেই সময় বলেছি, পরবর্তী সময় এবং যে ঘোষণাপত্র, যেটা আমাদের বাংলাদেশের স্বাধীনতার যে ঘোষণাপত্র, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু একদম সর্বক্ষেত্রেই কেন্দ্রে রয়েছে মানুষ। মানুষের কথাই কিন্তু বারবার বলা হয়েছে, এবং মানুষের কথা বলতে হলে সেই মনুষ্যত্বের ব্যাপারটা চলে আসে। এবং এই সুযোগে শুধু এই কথাটা বলি যে তিনি কিন্তু তার ভাষণের মধ্যেও একটা বৈষম্যহীন সাম্যবাদী একটা সমাজের কথা বলেছেন, যে অর্থনৈতিক মুক্তি চায়, সামাজিক মুক্তি চায়, রাজনৈতিক মুক্তি চায়, এবং অসাম্প্রদায়িকতার যে একটা ব্যাপার ছিল, যে যেই পরিচয়ে থাকুক না কেন সে যেন এই দেশটাতে নিজেকে একটা মানুষের জীবন খুঁজে পেতে সুযোগ পায়। এই যে একটা বিরাট বড় কথা, এবং সেই জায়গাটায় আমরা যদি এখন চোখ বুজে থাকি, আমরা যদি উট পাখির মতন আচরণ করি যে না সব কিছু আমাদের অর্জিত হয়ে গেছে, তাহলে আমরা নিজেদের কাছেই বিরাট মানে একটা দোষের ভাগী হয়ে থাকব। আমাদের আজকে নৈতিক দায়িত্ব দেখা যে যেই কথার উপরে, যেই প্রতিজ্ঞার উপরে দাঁড়িয়ে আমরা দেশটা স্বাধীন করলাম, 30 লক্ষ শহীদকে আমরা আমাদের স্বজন, আমাদের আত্মীয়, আমাদের পরিজন, সন্তান, মাতা পিতা আমরা হারালাম, সেটার প্রতি আমরা কতখানি নিষ্ঠাবান, কতখানি সৎ থেকে এই জিনিসটা তৈরি করার চেষ্টা করছি। ধন্যবাদ আপনাদের, অসংখ্য ধন্যবাদ। এই ভাষণ নিশ্চয়ই যুগ যুগ ধরে আমাদের উজ্জীবিত করবে, এবং নির্মলেন্দু গুণের ভাষায় বলতে চাই যে স্বাধীনতা শব্দটি কিন্তু সেই থেকে আমাদের হলো সবচেয়ে বড় এই ভাষণের যে বিশেষত্ব। অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।